আবারও আসতে পারে খারাপ সময়, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো তৎপর, বলেছেন উপদেষ্টারা। প্রশ্ন, দেশ কি এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদে? অন্তর্বর্তী সরকারে শেখ হাসিনা ও ১/১১ সুবিধাভোগীরা, বলেছেন মেজর হাফিজ। দ্রুত নির্বাচনে গণতন্ত্রে ফেরার আশা গয়েশ্বরের। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণের পর কারাগারে, শীঘ্রই জামিন আবেদন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মুক্ত সময় সবাই কথা বলতে পারে, এটা চ্যালেঞ্জ না। খারাপ সময় সোচ্চার থাকাটাই জরুরি বলে মনে করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, খারাপ সময় আবারও আসতে পারে, সবাই যেন তা আরও ভালোভাবে প্রতিরোধ করতে পারে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, আগের আমলের গুমের কথা, সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে ভোটাধিকারের কথা। আগে প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করা যেত না, এমন একটা ভয়ের পরিবেশে ছিলাম। তিনি বলেন, অত্যাচারী দানবে পরিণত হয়েছিলেন শেখ হাসিনা। স্বৈরাচারী এরশাদ ৯ বছরে ৩০-৪০ জন মানুষ হত্যা করেছিলেন, আর শেখ হাসিনা মাত্র ২ সপ্তাহে ১৫০০ মানুষ হত্যা করেছেন। অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদী ধাবিত হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইসি সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। জনগণ যেন জেনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। এই মেইন স্পিরিটটি হলো আমাদের একটি কার্যক্রমের অংশ হিসেবে তথ্য প্রকাশে এনজিওগুলোর ভূমিকা। সেখানে সবাই আসলে আমরা নাম, মোবাইল এবং ইমেল নাম্বার মানে দায়িত্ব। আমাদেরকে বলা হতো যে সব বলা যাবে, প্রধানমন্ত্রী নামই উল্লেখ করা যাবে না। আপনারা জানেন, আমরা ফেসবুকে কথা ইউজ করতে উগান্ডার উদাহরণ দিতাম, উগান্ডার শাসক বলতাম, বা নাম উচ্চারণ করা যায় না এমন একজন, এটা বলতাম। নাম উচ্চারণ করা যায় না এমন একজন বলতেও পরে মানুষ ভয় পেত যদি বুঝে ফেলে। এরকম একটা ভয়াবহ ভীতির পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল? আমরা সবাই কি কন্টিনিউয়াসলি, উনি যে ক্রমেই একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিল, এই প্রক্রিয়াগুলোকে আমরা সবাই কন্টিনিউয়াসলি প্রতিবাদ করেছিলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ও ১/১১ সরকারের সুবিধাভোগীদের অন্তর্বর্তী সরকারে নেওয়া ঠিক হয়নি। জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা ধারণকারীরাই উপদেষ্টা পরিষদে থাকবেন। রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আলোচনায় মেজর হাফিজ বলেন, অন্তর্বর্তী সরকার কেবল ছাত্রদের নয়, সবার সরকার। উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের বক্তব্য বিপ্লবের চেতনার সাথে মিল নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগে দণ্ড পাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ২০১১ সালের দিকে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় একটি মামলা করা হয়। ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই মামলায় মাহমুদুর রহমান সহ ৫ জনকে ৭ বছরের কারাদণ্ড দেন। রবিবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। কারাগারে মাহমুদুর রহমানের পক্ষে ডিভিশন চাওয়া হয়। দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন চাওয়া হবে বলে জানান তার আইনজীবী। এই মামলায় জায়দিন সম্পাদক শফিক রেহমান সহ আরও ৪ জনকেও সাজা দেওয়া হয়েছে। সজীব ওয়াজেদ জয় সহ ১২ জনের সাক্ষ্য নিয়েছিল আদালত। দেশের আর্থিক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। চলতি সফরের তৃতীয় দিনের মতো বৈঠকে বসেন তারা। সকাল ১০টায় আইএমএফ এর ৩ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে আসেন। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক অনুষ্ঠিত হয়। আইএমএফ প্রতিনিধি দলের সফরের প্রথম দিকে
ব্যাংক খাত ও রিজার্ভের বিষয় নিয়ে কথা হলেও রবিবার আর্থিক প্রতিষ্ঠান খাত এবং পুঁজিবাজার বিষয় আলোচনায় স্থান পায়। আইএমএফের বাংলাদেশ সফরে দেশের আর্থিক খাতের সব বিষয় সংস্কার ও পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইএমএফ, বিশ্বব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসিও বাংলাদেশের অর্থনৈতিক খাতে সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি এনবিআর ও ব্যাংক সংস্কার এবং জ্বালানি সহ অন্যান্য খাতেও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিংয়ে টাকার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। সচিবালয়ে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা এসব কথা জানান। তিনি বলেন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে দাতা সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেটা আমরা আরও আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এগুলো এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো নিয়ে সব ব্যাপারে আলাদা। আর একটা হলো না অ্যামাউন্ট, আমি এখন বলবো না অ্যামাউন্ট, কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো একভাবে ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাস চাপায় মাদ্রাসার 4 শিক্ষার্থী নিহত হয়েছে। সকাল 7টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কুরআন পড়া শেষ করে শিক্ষার্থীরা বাড়ি ফেরার জন্য কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় তারা। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তায় দিয়ে এমনি আসতেছে মাইকোরা এসে এইভাবে ফাঁকা রোড দিয়ে আসতেছিল, ফাঁকা গাড়ি দিয়ে আসতেছিল, একবারে ডাইরেক্ট পুকুরে না বাজেছে। আর বাচ্চাগুলো এই মসজিদ ট্রেন করে আসতেছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।